বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। দর্শক, আজ আলোচনা করব নেত্রকোনা 1, 2, 3, 4 ও 5 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা। 5.7 মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। ঢাকার বংশালে রেলিং পড়ে প্রাণ গেছে 3 পথচারীর। আর নারায়ণগঞ্জে দেয়াল ধসে মৃত্যু হয়েছে একজনের। শুক্রবার সকাল 10টা 38 এই ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 5.7। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে এবং অনেকেই রাস্তায় নেমে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি হলে আতঙ্কিত হয়ে লাফ দেন কয়েকজন শিক্ষার্থী। এতে আহত হন অন্তত 3 জন। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। তো বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। যে আমাদের বিল্ডিং কোডগুলো এখনকার বিল্ডিংগুলো মেনে চলছে, কিন্তু প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে, যেগুলো রাজুক তার পরিসংখ্যানে বলে যে 90%-এরই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে? ভূমিকম্পের খবর জানাচ্ছিলাম। ফিরে আসছি আবারও প্রোগ্রামে রোড টু পার্লামেন্টে। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালি। আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, আজকে বিশাল ভূমিকম্প হলো, এই প্রসঙ্গে তো কথা বলতেই চাই, একটু প্রস্তুতি নিয়ে জানতে চাই নির্বাচনের সংক্ষেপে। আমাদের যে নেত্রকোনায় 5টি আসন, এই 5টি আসনে নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় ছিল। বিএনপি একটি বৃহৎ দল, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রাম কমিটি আমাদের রয়েছে এবং বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যেকটি নেত্রকোনা এলাকায় প্রত্যেকেই সক্রিয় ছিল। আন্দোলন এবং নির্বাচন এটা পাশাপাশি ভাবে আমাদের সেই প্রস্তুতিটা বিদ্যমান ছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল মানুষ, যার কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আমরা বিএনপি নির্বাচনের জন্য সম্পূর্ণ মানসিকভাবে প্রস্তুতি রয়েছে, নেতাকর্মীরা প্রস্তুত। নতুন প্রজন্মের তারা উন্মুখ হয়ে আছে তাদের ভোটাধিকার কখন প্রয়োগ করবে। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, জনপ্রতিনিধিরা কিংবা যারা সমাজে নেতৃত্ব দেন তারা সবসময় আসলে নিয়ম তৈরি করেন কিংবা মানুষের কথা বলেন। এই যে আজকে এত বড় একটা ভূমিকম্প হলো, এরপরেও কি রাজনীতিবিদরা সচেতন হবেন না? আমি আসলে বলছি, যখন আমাদের ভবন তৈরি করা হয়, এটার সাথে অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত, অনেকগুলো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট, কিন্তু রাজনীতিবিদদের একটা বড় ভূমিকা এখানে রয়েছে, যেন কেউ অন্যায় করতে না পারে, কেউ অনিয়ম করতে না পারে। সেই ক্ষেত্রে আসলে এই সচেতনতা, এই সততা কবে আসবে রাজনীতিবিদদের মধ্যে? এটা আসলে প্রথমে আপনি এটা দায়িত্বটা কিন্তু প্রশাসনিক যারা রয়েছেন, হ্যাঁ আমি বলেছি সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান, এবং কখনোই কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যে আপনার কখনোই চাপ প্রয়োগ করে যে 10 তলা বিল্ডিংটা 14 তলা করে দেন, অথবা যেটার ভিত্তি নেই সেটাকে আপনার বহুতল ভবন করার এরকম কোনো সুপারিশ আমরা কখনো করি না, করলে সেটা গ্রাহ্য হয় না। এটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা সার্ভে করে, তাদের পরিমাপ করে সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা সচেতন হতে পারি, আমরা অনুরোধ করতে পারি, প্রশাসনিক ক্ষমতা থাকলে সেটা আমরা দেখাশোনা করতে পারি, এইটুকু। কিন্তু এটা মূল এখতিয়ারটা কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের। নিশ্চয়ই আপনার সাথে আমি একদমই একমত, কিন্তু রাজনীতিবিদদের তো একটা দায়িত্ববোধ থাকে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আসলে আমি প্রশ্ন করেছেন, আপনি উত্তরও দিয়েছেন। আপনার এখানে আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিশ্চয়ই আছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেশ শক্তিশালী। কি মনে করছেন, কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আসলে আমি নেত্রকোনা 3 থেকে ধানের শীষের মনোনয়ন আমাকে দেওয়া হয়েছে। এটা নেত্রকোনা 3 না, নেত্রকোনা 5টি আসনে এখানে আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতে ইসলামকে মনে করি না। কারণ তাদের এখানে ভোটাধিকার কম এবং অতীতে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এখানকার অসংখ্য লোক শাহাদত বরণ করেছে এবং সেই রাজাকার আলবদর আল শামস তাদের দ্বারাও নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ইতিহাসগুলাই নেত্রকোনাবাসী ভুলে নাই। আর এখানে বিএনপি সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী
এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো আসনেই আসলে খুব কঠিন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হবে সেটা আমি মনে করি না। ভোটের ব্যবধান থাকবে লক্ষাধিক প্রত্যেকটি আসনে, 5টি আসনে। জি, বিএনপির যে 31 দফা রয়েছে সেটা তৃণমূলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, আপনার সংসদীয় আসনে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, মানুষকে জানানোর ক্ষেত্রে আপনারা কি কার্যক্রম হাতে নিয়েছেন কিংবা জানাচ্ছেন কিনা মানুষকে? আমরা এটা 2 বছর শুরু থেকে 2 বছর যাবত এই সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে আমাদের নেতা তারেক রহমান, এবং আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা অসংখ্য, আমি বলতে পারি আমার নির্বাচনী এলাকায় প্রায় 2.5 লক্ষের মতো 31 দফা লিফলেট আকারে ছাপিয়ে আমার নির্বাচনী এলাকার 2টি থানা, কেন্দ্র এবং আটপাড়ায় আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এবং আমরা বলেছি যদি আমাদেরকে আপনারা আগামী সরকার গঠনের সুযোগ দেন, এর আলোকে আমরা সরকার পরিচালনা করব, এই কাজগুলো আমরা করব। এবং এমন কোনো ঘর বাকি নেই যে আমরা লিফলেট গুলা পৌঁছাই নেই। আচ্ছা, একটা বিষয় যে বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, বিভিন্ন সময় আমরা কোন্দল লক্ষ্য করতে পারি, তৃণমূলে এখন যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের নিয়ে বিতর্ক দেখতে পারি। আপনার সেই আসনটিতে আসলে কি অবস্থা? আসলে আমাদের এখানে আসলে একটা প্রতিযোগিতা আছে। বিএনপি একটা অনেক বড় দল, এই দলের যোগ্যতা সম্পন্ন লোক অনেকেই রয়েছে, আমার সঙ্গেও যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাও যোগ্য। কিন্তু আসলে যোগ্যতার আলোকে সব থেকে বিচার বিশ্লেষণ করে, অতীতে দলের জন্য ত্যাগ তিতিক্ষা সবকিছু বিচার বিশ্লেষণ করে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, তারাও সেটা সাদরে গ্রহণ করেছেন। এবং এখানে দলীয় কোনো কুন্দল এখানে থাকবে না। একটু মন খারাপ হয়েছে কারো কারো, সেটা আমি চেষ্টা করছি তাদেরকে, যে দল যদি দায়িত্বে আসে, ক্ষমতায় আসে, এখানে শুধু এমপি পদই তো না, এখানে উপজেলা চেয়ারম্যান রয়েছে, মেয়র রয়েছে, বিভিন্ন জায়গায় সম্মানের সঙ্গে তাদেরকেও এখানে আপনার সুযোগ তৈরির সুযোগ আছে, এখানে প্রত্যেককে সম্মানিত করা। সেখানে আমাদের এখানে ওই রকম আভ্যন্তরীণ কুন্দল নেত্রকোনা জেলায় 5টি আসনে ওই ধরনের কোনো বিক্ষোভ হয় নাই, কোনো প্রতিবাদ হয় নাই, এবং সাধারণ মানুষ এটা মেনে নিয়েছে। প্রত্যেকটা 5টি আসনের কথা আমি বলতে পারি। আচ্ছা, যদি নির্বাচিত হন তাহলে আমি একটু জানতে চাই যে আজকে যেমন ভূমিকম্প হলো, আপনি বলছেন যে মানে এটা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব, কিন্তু রাজনীতিবিদ হিসেবেও তো অনেক কিছুর দায়িত্ব রয়েছে। সাধারণ মানুষকে সচেতন করা, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় তৈরি করা। এই যে ভূমিকম্প আজকে হলো, আপনার মধ্যে কি এই সচেতনতা বোধ তৈরি হলো যে আগামীতে যদি আপনি নেতৃত্বে আসেন তাহলে হচ্ছে এই বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করবেন? হ্যাঁ, অবশ্যই। এটা আসলে বিশেষ করে আমাদের মফস্বল এলাকায় নিয়ম নীতি মেনেই আপনার ভবনগুলো তৈরি করা হয়, কারণ এখানে 2 তলার বেশি 3 তলার বেশি ভবন সাধারণত গ্রাম অঞ্চলে করা হয় না। কিন্তু সবচেয়ে আশঙ্কার বিষয় হলো ঢাকা। ঢাকা যেভাবে আপনার বাড়িঘর হয়েছে, সেখানে পর্যাপ্ত রাস্তা নেই। পুরাতন ঢাকার কথাও যদি বলেন, এখানে বড় ধরনের ভূমিকম্প হলে যে প্রাকৃতিক দুর্যোগটা হবে, এটা কাটিয়ে ওঠার মতো কিন্তু আমাদের লোক বলেই বলেন আর আমাদের সরঞ্জামাদি বলেন, সেটা কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। তো সেই হিসাবে জাতীয় সংসদে নির্বাচিত হলে আমি শুধু আমার নির্বাচনী এলাকার কথাই বলবো তা না, সমস্ত বাংলাদেশের কথাই আমি বলবো। এবং যারা সাধারণ মানুষ তাদেরকেও অনুরোধ করব সচেতন করার জন্য, আর প্রশাসনিক ভাবে যেন এর ব্যত্যয় না ঘটে, জবাবদিহি যেন চূড়ান্ত ভাবে তারা পালন করে, সেই ব্যাপারে অবশ্যই সচেষ্ট থাকা উচিত বলে আমি মনে করি। জি, রাজনৈতিক তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, আসলে সবকিছুই রাজনীতির মধ্যেই। আমি নেত্রকোনা গিয়েছিলাম, খুবই চমৎকার ল্যান্ডস্কেপ, এত সুন্দর যে ঘুরে বেশ ভালো লাগে। অনেক পর্যটন স্পট নেত্রকোনায় আছে এবং অনেকেই যান সেখানে ঘুরতে। কোনো পরিকল্পনা আছে এসব নিয়ে যে আরো উন্নত করার জন্য? আমাদের বিশেষ করে নেত্রকোনা জেলায় দুর্গাপুর এবং কলমাকান্দা, সেটাকে আপনার এখানে মনে করেন যে আবাসিক ব্যবস্থাটা খুব অপ্রতুল। আমি ব্যক্তিগতভাবে আমি যখন আপনার কলমাকান্দা গিয়েছিলাম, অনেকেই আমার পরিচিত জন আসতে চায়, তাদেরকে নিয়ে গিয়েছি। এখানে থাকার কোনো সুন্দর ব্যবস্থা নেই, এবং ডাক বাংলোর 2টো রুম রয়েছে শুধুমাত্র, সেটাও অধিকাংশ সময় সংস্কারের অভাবে মানুষজন মানে এটা থাকার মতো উপযোগী না। আমি জেলা প্রশাসনের মিটিংয়েও সেদিন আমি বললাম, যে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে জেলা প্রশাসক মহোদয় সেটা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, এটা হওয়া উচিত। এখানে মানুষ যাওয়ার পর যেন থাকার একটা ব্যবস্থা থাকে, অন্তত ফ্রেশ, অন্তত হাত পা ধোয়া, টয়লেটের ব্যবস্থাটা এটা আর একটু উন্নত করা প্রয়োজন, এবং সেটা আমরা সচেষ্ট, প্রশাসন আমরা সকলেই একমত। ইনশাল্লাহ সেটা একটা সুন্দর একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হতে পারে। দুর্গাপুর এবং কলমাকান্দা উল্লেখযোগ্য জায়গা এই 2টা। আরেকটা হলো হাওড় এলাকা। হাওড় এলাকা রয়েছে আমাদের খালিয়াজুড়ি, মোহনগঞ্জ,
সেখানে খালিয়াজুড়িতেও আপনার একটা সুন্দর একটা পর্যটন কেন্দ্র হতে পারে। এই দুইটা স্পট আসলে দৃষ্টিনন্দন, দেখার মতো, লোকজন আসতে চায়। জি, তার মানে হচ্ছে হাওড় এলাকা যখন বললেন, তো হাওড়ের সঙ্গে আসলে কৃষিও সম্পৃক্ত, মাছ কিংবা হচ্ছে কৃষি ফসল, মানে 31 দফার মধ্যে কিন্তু কৃষির বিষয়টিও রয়েছে। যে এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কি আপনারা সচেতন? কৃষকদের কিভাবে আপনারা সচেতন করছেন, কিভাবে কৃষকদের কানেক্ট করছেন আপনারা? আমার ব্যক্তিগতভাবে যে পরিকল্পনা, আমাদের এখানে কোল্ড স্টোরেজের ব্যবস্থা নেই, কিন্তু আমাদের এখানে একটা উল্লেখযোগ্য একটা জাম আলু যেটাকে বলে, এটা সারা বাংলাদেশে সমাদৃত, যেটা দেশি জাম আলু, এটা নেত্রকোনাতেই হয়। সেই জাম আলুটা যদি আমরা সংরক্ষণ করতে পারি, পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে টমেটো উৎপাদিত হয়, শসা উৎপাদিত হয়, ক্ষীরা উৎপাদিত হয়, এগুলো যদি আমরা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে পারি, তাহলে কৃষকরাও তাদের ন্যায্য দামটুকু পাবে। এবং আমার একটা স্বপ্ন যে একটা সুন্দর একটা বড় আকারের একটা কোল্ড স্টোরেজ করার, অন্তত কমপক্ষে একটি। আর হাওরে যে পরিমাণ মাছ রয়েছে, এই মাছটাও যদি আমরা প্রক্রিয়াজাত করে আমরা রপ্তানি করতে পারি ঢাকায় বা বিভিন্ন জায়গায়, সেটাও আপনার মাছ চাষিরাও যেরকম একটা মূল্য পাবে ভালো, আপনার চাষিরা যেরকম মূল্য পাবে, এই ধরনের একটা চিন্তা আমার রয়েছে কোল্ড স্টোরেজ করার ব্যাপারে। জি, নানা পরিকল্পনার কথা আপনারা জানলাম। আমি একটু এনসিপির বিষয়ে আসতে চাই, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর আপনার পার্সপেক্টিভ থেকে আসলে কি অবস্থা? আপনার কি মনে হয়? জামায়াত ইসলামের কথা আপনি বলেছেন, এনসিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি অবস্থা? আসলে এনসিপির সংগঠন আসলে আমার এলাকায়, উপজেলায় আছে কিনা আমি জানি না, বা কারোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয় নাই। নেত্রকোনাতে মাঝে মধ্যে এরকম এক দুজনের সঙ্গে সাক্ষাৎ হয়, যারা প্রতিনিধিত্ব করেন বিভিন্ন অনুষ্ঠানে। এর বাইরে তাদের কোনো অফিস আছে সেটাও আমার জানা নেই। নেত্রকোনাতে কোনো এনসিপির অফিস নেই, বা তাদের কোনো মিছিল সমাবেশ এ ধরনের কোনো কর্মকাণ্ড হয় না। কেন্দ্রীয়ভাবে একবার এসেছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তখন একটি সভা হয়েছিল। এছাড়া আর কোনো সভা সমাবেশ হতে শুনি নেই কখনো নেত্রকোনা জেলায়। জি, আরেকটি বিষয়, আসলে অনেক প্রশ্ন শেষ হয় না, অনেক সময় দেখা যায় যে না, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে একটু আমি প্রশ্ন করতে চাই, মানে আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে আমি জানতে চাই। নির্বাচন সামনে, ফেব্রুয়ারিতে আর কয়েক মাস, আপনার না, কি মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সব ঠিক আছে? না, আলহামদুলিল্লাহ, এখানে নেত্রকোনা আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। এখানে প্রশাসনিক ভাবে যারা রয়েছেন, আমাদের জেলা প্রশাসক মহোদয় যারাই এসেছেন বা যাচ্ছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আইন শৃঙ্খলা কোনো ধরনের অবনতির আশঙ্কাও করছি না, এবং তারা সচেষ্ট, সার্বক্ষণিকই তারা নজরদারির মধ্যে রাখেন। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, রাজনৈতিক কোনো সহিংসতা নাই। গত 15 মাসে জামাতে ইসলামের সঙ্গে বিএনপির কোনো ধরনের কোনো দ্বন্দ্ব সংঘাত হয়নি। আর অন্যান্য সংগঠন তো উল্লেখযোগ্য নেই, এনসিপি বা অন্যান্য সংগঠন এরকম নেই এখানে। জি, এখন পর্যন্ত বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচনের সময় আসলে কেমন আশা করছেন? সুষ্ঠু নির্বাচন আশা করছেন কি না, কি অবস্থা? না, ইনশাল্লাহ আমি সুষ্ঠু নির্বাচন হবে আশাবাদী। এই প্রশাসন যেভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে, পাশাপাশি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারাও যদি সুন্দর ভূমিকা পালন অতীতেও রেখেছে, এবং আগামী নির্বাচনও তাদের ভূমিকা ইনশাল্লাহ সুন্দর ভূমিকা থাকলে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না, এটা আমি বিশ্বাস করি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং যারা আমার এই কথা শুনছেন, এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি, ধানের শীষে ভোট চাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে নেত্রকোনা 1, 2, 3, 4 ও 5 আসনের রাজনৈতিক দলগুলোর যারা মনোনীত প্রার্থীদের আছেন, তাদের আসলে ভাবনা এবং তাদের কথা শুনবে। এই দুর্গাপুর কর্মকাণ্ডা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকলে মিলে আমরা মানবতার কল্যাণে কাজ করছি, এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমরা প্রত্যাশা করি বন্ধুপ্রতিম যারা সংগঠন ছিলেন বা আছেন, প্রত্যেকে আমরা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য, সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার জন্য সবাই আমরা একত্রিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি ক্ষমতায় দেওয়া হয়, তাহলে দেশটা একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে। আমরা দুর্নীতিমুক্ত হয়ে এইসব চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, পাশাপাশি আদিবাসী অন্য ধর্মের লোকদের যে জীবন মান উন্নয়ন, সেগুলি ব্যাপারে আমি যথেষ্ট নজর দিব, এবং তাদের জীবন মানের জন্য আমি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাব। আগামী দিনে আশাবাদী যে এই বিএনপি বিগত দিনেও জনগণের পাশে ছিল,
এখনো জনগণের পাশে আছে, আগামী দিনেও বিএনপি জনগণের পাশে থাকবে এবং আমরা সারা দেশে আমাদের নেতাকর্মী সহ সাধারণ জনগণের যে উৎসাহ উদ্দীপনা দেখছি, ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা দলের আমাদের বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে জানেন যে ইতিমধ্যে 31 দফা নিয়ে আমরা কাজ করছি। সেই 31 দফার আলোকে আমরা আগামী দিনে সরকার পরিচালনা করব। সেইটাতে মানুষ, সাধারণ মানুষ সহ নেতাকর্মী সহ সবাই সাড়া দিয়েছে। জনগণ যদি সমর্থন দেয়, আমি যতটুকু লক্ষ্য করেছি, এলাকার উন্নয়নের জন্য সর্বপ্রথম রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থা যদি উন্নয়ন করা সম্ভব হয়, এরপরেই শিক্ষার উন্নয়নের দিকে নজর দেওয়া এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আমাদের পরিকল্পনা থাকবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সমর্থন দেন, তাহলে আমি এই নেত্রকোনাকে সুন্দর, আধুনিক এবং একটি স্বনির্ভর নেত্রকোনা হিসেবে আপনাদের কাছে উপহার দিতে চাই। আমি এত বড় ইশতেহার দিতে চাই না, বাট আমি কিছু কাজ করতে চাই যে কাজগুলো সত্যিকার অর্থেই নেত্রকোনার মানুষের কল্যাণে আসবে। আমি যদি কোনো সময় ভালো জায়গায় যেতে পারি, আমি যদি আমার এলাকার জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, আমি যদি সংসদে যেতে পারি, আমার এলাকার মানুষের, আমার এলাকার জনগণের কোনো উন্নয়নের বিষয়ে দুশ্চিন্তা করা, দীর্ঘ সময় অপেক্ষা করা এবং মিথ্যা আশ্বাস শুনে দীর্ঘ সময় বসে থাকা, এমন হয়তো বা আর কোনোদিন হবে না। প্রত্যেকটা বেকার ছেলে যাতে চাকরি পায় বেসরকারিভাবে হলেও, সেই বিষয়টা নিশ্চিত করব এবং দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়, সেই দ্রব্যমূল্যের দাম কমাবো। আমি আগামী আসন্ন সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে আমি দলমত, ধর্ম নির্বিশেষে নিরপেক্ষতার সাথে সকল মানুষের জন্য সুন্দরভাবে কাজ করব। কেন্দু আটপাড়ার এলাকার প্রতিটি মানুষের প্রতি আমার দায়বদ্ধতা স্পষ্ট। উন্নয়ন, ন্যায় বিচার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, মাদক মুক্ত সমাজ গড়া আমার অন্যতম লক্ষ্য। এই 7টি খাতকে অগ্রাধিকার দিয়ে একটি টেকসই উন্নয়ন কাঠামো গড়ে তুলব। প্রচারিত হয়েছে, আমরা চাচ্ছি যে বর্তমানে যদি আমরা নির্বাচিত হতে পারি, তাতে সেই স্বপ্ন পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব। 17 বছর পরে তারা মুক্ত হওয়ার পরে নির্বাচন করতে পারবো, এটা তো কখনো ভাবি নাই। তিন থানা মদন, খালেগিরি, মোহাম্মদ, এই তিন থানার জনগণ আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছেন, দোয়া করেছে, মানত করেছে। ওদের জিনিসটা আমি ভুলতে পারবো। ওদের জন্য তো আমার পুরো জীবনটা আছে, ওদের জন্য যেটুকু করা সম্ভব সাথে যা করে ইনশাল্লাহ আমি করতে চেষ্টা করব। আমরা যদি নির্বাচিত হই, আল্লাহ পাক যদি আমাদেরকে ক্ষমতা দেন, আমরা কৃষকদের কল্যাণে কাজ করব। আমরা সার, কীটনাশক এবং বীজে সরকারি ভর্তুকি বাড়াবো, যেন উৎপাদন খরচ কমে যায় এবং কৃষকরা যেন ন্যায্য দাম পায়, সঠিক দাম পায়, মধ্যস্বত্বভোগীরা যেখানে সুযোগ নিতে না পারে, সেজন্য রাস্তাঘাটের উন্নয়ন, ট্রান্সপোর্ট ব্যবস্থা সহজতরকরণ, এছাড়াও সরকারি গুদামে যেন সঠিকভাবে এখান থেকে ধান ক্রয় করে, এই ব্যবস্থার জন্য আমরা উদ্যোগ নিব। বাংলাদেশ এই হাওড় অঞ্চলের যে জলমহলগুলো আছে, সেই জলমহলগুলোকে পুনর্ভরণ করা, এখানে এই সঠিকভাবে ইজারা পদ্ধতিটাকে চালু করা, প্রকৃত জেলেরাই যেন জলমহলগুলো ইজারা নিতে পারে, লিজ দিতে পারে, সেই ব্যবস্থা করা। আমি দীর্ঘদিন যাবৎ এলাকাতে কাজ করছি, এলাকার মানুষকে নিয়ে কাজ করছি। আমরা আশাবাদী যে আমার পূর্বতলার মানুষ, আমি সর্বোচ্চ সংখ্যক ভোটে ইনশাল্লাহ আগামী নির্বাচনে নির্বাচিত হব ইনশাল্লাহ। জনগণের সাথে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একটা পরিবর্তনের প্রতিশ্রুতি। আমাদের রাজনীতিতে যে ধরনের ব্যাড কালচারগুলো অতীতে চলে আসছে, আমরা সেগুলোকে পরিবর্তন করতে চাই। একটি নতুন ধারার রাজনীতি আমরা চালু করতে চাই, যে রাজনীতিতে থাকবে আদর্শের চর্চা, যেখানে নীতিবোধ থাকবে, মূল্যবোধ থাকবে, মানুষের সম্মান প্রতিষ্ঠা, দেশ গড়ার রাজনীতি, নাগরিকদের সম্মান প্রতিষ্ঠার রাজনীতি এবং একটা সম্প্রীতির রাজনীতি আমরা চালু করতে চাই। জাতীয় পার্লামেন্ট সংসদীয় আসন 157 থেকে শুরু করে 161 পর্যন্ত। তো এই 5টি সংসদীয় আসনগুলোতে আমাদের যে ব্যবস্থাপনা, আমাদের যে পুলিশ ফোর্স ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা, আমাদের গোয়েন্দা তথ্য কালেকশন করার যে ব্যবস্থাপনা, এগুলো সব কিছুই চলমান আছে। আমরা 676টা কেন্দ্র নেত্রকোনাতে, এই কেন্দ্রগুলোকে আমরা যেভাবে ফোর্স ডেভেলপমেন্ট করা যায়, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অধিক গুরুত্বপূর্ণ, যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আপনারা প্রত্যক্ষভাবে জাতি গঠনে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটাই মেসেজ, নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার জন্য
পুলিশ বাহিনী যা যা প্রয়োজন তাই তাই করবে। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু নির্বাচন নিয়ে আপনার ভাবনা জানতে চাই, কি অবস্থা আপনার আসনে, আপনাদের জেলার প্রস্তুতি একটু জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজনে ডিবিসি নিউজকে জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা সুন্দর একটা আয়োজন করেছেন। সেই জায়গা থেকে আসলে আমি ব্যস্ততার কথা বলেছিলাম, এই আমি যে জায়গায় আছি সেখানে একটা মসজিদে করার সময় হয়ে গেছে, কথা লম্বা বলা যাবে না, আমি কথা সংক্ষেপে বলছি যে আলহামদুলিল্লাহ 2024-এর 5ই আগস্টের পর থেকে নিয়েই আমরা যে পরিবেশ পেয়েছি সেই পরিবেশটাকে সামনে রেখে সকল জায়গায় জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াতি কাজ আমাদের অব্যাহত চলমান আছে। পাশাপাশি যখন বর্তমান নির্দলীয় সরকার নির্বাচনের সম্ভাবনাময় তারিখ ঘোষণা করলেন, সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই জায়গা থেকে শতভাগ প্রস্তুতি নেওয়ার জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের নেত্রকোনা 5টা আসনের মধ্যেই জামাত মনোনীত প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে, সেই জায়গায় তাদেরকে নিয়ে আমরা মাঠে বিচরণ করছি। আলহামদুলিল্লাহ আমরা যত জায়গায় যাচ্ছি সেই জায়গায় মানুষের মধ্যে, যদিও বা দীর্ঘ সময় একটা মানুষ ভোট দিতে পারে নাই, সেই জায়গা থেকে মানুষ ভোট দেওয়ার একটা আগ্রহ উদ্দীপনা তাদের মধ্যে আবার। জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি একটু ক্যামেরা থেকে যদি একটু পেছাতেন তাহলে হচ্ছে আপনার পুরো মুখটা আমরা দেখতে পেতাম। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু আপনি জানতে চাই যে আপনাদের মধ্যে কোনো কোন্দল রয়েছে কিনা, আর বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আপনারা আসলে কতটুকু শক্তি অর্জন করেছেন কিংবা কতটুকু প্রস্তুত? জি ধন্যবাদ। এটা তো আমাদের দলীয় ব্যাপার, আমাদের কোনো কোন্দল নেই, এটা তো আলহামদুলিল্লাহ সকল জায়গায় এটা প্রমাণিত যে জামাত ইসলামীতে কোনো কোন্দল নেই। জামাত যখন যে সিদ্ধান্ত গ্রহণ করে এবং মাঠে বাস্তবায়নের জন্য বলে, মাঠ পর্যায়ে জনশক্তি সহ সকলে আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করি, সেই জায়গা থেকে আমাদের মধ্যে দলীয় কোনো কোন্দল নেই। পাশাপাশি বিএনপির কথা যেটা বলছেন যে বিএনপিকে আমরা কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমরা চাচ্ছি যেন আগামী দিন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নির্বাচনে আসবে এবং আমরা প্রতিযোগী হিসেবে কাজ করব তাদেরকে নিয়ে। সেই জায়গা থেকে আমরা সকলকে স্বাগতম জানাই নির্বাচনে অংশগ্রহণের জন্য। জি, আপনারা ক্যাডার ভিত্তিক দল, নিঃসন্দেহে হচ্ছে আপনারা খুব গোছানো অন্যান্য দলের তুলনায়, কিন্তু আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল যেসব প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আসলে নির্বাচন করে কিংবা ক্ষমতায় আসে, আপনারা আসলে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। এবার কি মনে হয়, আপনারা সেভাবে কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? জি ইনশাল্লাহ, এবার আমরা আশা করছি আমরা আমাদের আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে যে নির্বাচনী প্রস্তুতি যা চলমান, তার আলোকে আমরা ভালো মানের একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। সেই জায়গায় আমরা ইতিমধ্যে আমরা যা বুঝতে পারছি যে আগামী দিনের সরকার গঠনে জামাত সকল দিক থেকেই ভালো একটা অবস্থানে আসবে, সেটা আমাদের ইতিমধ্যেই আমাদের ধারণায় আমরা পেয়েছি যে জনগণের যে ম্যান্ডেট সেটা আমরা যেভাবে আমরা পাচ্ছি, সেই জায়গা থেকে আশা করি যে জামাতকে দেশের মানুষ আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় তারা দেখতে চায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার নামাজেরও সময় হয়ে গিয়েছে, সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যে আয়োজন করেন। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। স্বাগত আরেকবার মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। লক্ষ লক্ষ তরুণ এবার পা রাখছে ভোটের ময়দানে, তারাই হচ্ছে গেম চেঞ্জার হতে পারে এবারের নির্বাচনে। আমরা একটু জেনে নেব আসলে তারুণ্যের ভাবনা, তরুণরা আসলে কি কথা বলছেন। সংসদ কোনো নির্বাচনে আমি ভোট দিতে পারি নাই, আমি আরও দুই পিরিয়ড আগেই ভোটার হয়েছি, কোনো ভোট কেন্দ্র আমি যাইতে পারি নাই। আমরা চাই সুষ্ঠু এবং সুশৃঙ্খল একটা দেশ, তো এই দেশে আমরা চাই যে ভালো কিছু হোক বা ভালো কিছু জনগণের স্বার্থে সরকার কাজ করুক। তো আমরা অবশ্যই চাইবো যে ভালো একটা সরকার ব্যবস্থা আমাদের সামনে আসে, একটা সাংবিধানিক যে নীতি দায়িত্বটা সেটা সরকার ভালো করে পালন করুক, এটাই আমরা চাই। আমরা যাতে আগামীতেও যারা আসে তারা যাতে কোনো দুর্নীতি যাতে না যুক্ত হয় এবং সবাই যাতে সবার ভোট যাতে দিতে পারে। আর আমি একটা কথা বলবো যে আমরা ভোট দিব, যে যাকে ইচ্ছা তাকে ভোট না দিয়ে আমরা যে জায়গায় ভোট দ্বারা মানে আগামীতে ক্ষমতায় আসবে তাদেরকে আমরা ভোটটা দিব, ভোটটা যাতে আমরা নষ্ট না করি। আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমাদের বড় একটা হার হচ্ছে বেকারত্ব। এই বেকারত্ব নিয়ে যেন সামনে যে সরকার আসবে তারা যেন কাজ করে, সেই প্রত্যাশা রাখি। এইবার আমরা
প্রত্যাশা করি যে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা আমাদের ভোটগুলো প্রদান করব। যারা আমাদের শিক্ষাক্ষেত্র শিক্ষাঙ্গন উন্নতি ঘটাবে আমরা তাদেরকে আমাদের প্রথম ভোট প্রদান করব। আমরা চাই, আমরা তরুণরা এবার চাই এই বছরের প্রথম ভোট যেন আমরা সবাই সুষ্ঠুভাবে দিতে পারি। প্রত্যাশা করছি এখানে নির্বাচন মাঠটা অবশ্যই লেভেল প্লেইং থাকবে। এখানে যারা নির্বাচিত প্রতিদ্বন্দ্বী থাকবে, এখানে মারামারি হানাহানি বা খুনাখুনি ছাদাবাজি এগুলো থাকবে না। সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচন আমরা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং যারা বিজয়ী হবে তারা আশা করি দেশের এবং জনগণের খেদমতে নিয়োজিত থাকবে। আমরা যাতে তরুণরা যাতে সুন্দরভাবে ভোট দিতে পারি। অনেকেই কষ্টজনক যে অনেকেই কিন্তু ভোট দিতে পারেন নাই, আপনারা জানেনও যে আজকে 17 বছর ধরে কোনো ধরনের ভোট হয় নাই। তবে আমরা চাই কলমাকান্দা এবং দুর্গাপুর এমন একটা নেতৃত্ব আসুক যাতে আমরা কলমাকান্দা এবং দুর্গাপুর যেন সুন্দর পরিবেশ বা উন্নয়নের কাজ করতে পারে। আমরা এরকম পছন্দের লোকেরই আমরা ভোট দেব। যারা আসবেন তাদের কাছে আমাদের মূলত প্রত্যাশা হচ্ছে, আমরা যে প্র্যাকটিসটা দীর্ঘদিন দেখে আসছি যে নির্যাতিতর পক্ষে সাধারণত যারা ক্ষমতায় থাকেন তারা নির্যাতিতর পক্ষে থাকেন না, যারা নির্যাতনকারী তাদের পক্ষে তাদের অবস্থানটা থাকে। আমাদের দৃঢ় প্রত্যাশা, দৃঢ় আমাদের আশা যে যারা নির্বাচিত হবেন তারা অবশ্যই আমাদের নারী সমাজের উন্নয়নের জন্য নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর মন মানসিকতা নিয়েই তারা নির্বাচনে যাবেন এবং নির্বাচিত হবেন। আমরা চাই একজন সৎ, নিষ্ঠাবান এবং দলের জন্য সক্রিয় নেতা, এই ধরনের নেতা নির্ধারিত হোক যে বা জনগণের দুঃখ কষ্ট বুঝে জনগণের দেশের উন্নয়ন করে, গ্রামের এলাকার উন্নয়ন করে, এই ধরনের সৎ প্রার্থী আমরা চাই। আমরা আগে ভোট দিতে পারি নাই, নির্বাচন সুষ্ঠু হয় নাই বলে আমরা ভোট দিতে পারি নাই। এখন আমরা আশা করতেছি যে আমরা এই সুন্দরভাবে ভোট দিতে পারবো। বাড়ি এলাকার জন্য যে উন্নয়নমূলক কাজ করবে তাকে আমরা নির্বাচনে জয়যুক্ত করবো। রোড টু পার্লামেন্টে তরুণদের ভাবনা, সাধারণ মানুষের ভাবনা, তারা কি ভাবছেন তারা সেসব বিষয়ে বলছিলেন। আগামী নির্বাচনকে ঘিরে তাদের ভাবনার কথাই আমরা শুনছিলাম যে তারুণের সেগমেন্ট, এই সেগমেন্টের মধ্য দিয়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টের নিচে একটি বিরতি সঙ্গেই থাকবে। স্বাগত, আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। একটি বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেন যে নির্বাচন এলেই কিন্তু চায়ের আড্ডায় তর্ক জমে যায়। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই সব নিয়ে এবারের আমাদের আয়োজন ভোটের আড্ডা। চায়ের আড্ডায় ভোটের গল্প শুনবো। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম রিমন। রুট টু পার্লামেন্ট অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা বড় স্টেশন এলাকায় একটি চা স্টলে। আমরা চায়ের আড্ডায় আজকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন আমাদের সাথে। আমরা তাদের কাছে জানবো আসলে কীরকম প্রার্থী চান। আমরা আগামী দিনে এমন একটি নির্বাচন ব্যবস্থা চাই যেখানে সবাই তাদের ভোটার প্রাপ্ত অধিকারটুকু তারা দিতে পারবে। তাদের প্রত্যেকের ভোটটা যেন প্রত্যেকে নিজে দিতে পারে, যেটা গত 17 বছরে দিনের ভোট রাতে হয়েছে, এরকমটা যেন না হয়। আমরা আশা করব আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচন হবে, বাংলাদেশের আপামর জনগণ সেইখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে একজন প্রবীণ লোক, আমরা তার কাছে জানবো আসলে কিরকম প্রার্থী চান। আমরা এমন একটা নির্বাচন চাই, সুস্থ অবাধ নির্বাচন চাই। আমাদের ভালো প্রার্থী চাই যে যোগ্য ব্যক্তি, আমরা যত এই নেত্রকোনা জেলার যত কাজকর্ম করতে পারে, হ্যাঁ এমন একটা সুপ্রার্থী চাই। আমাদের সাথে আরেকজন রয়েছেন, তার কাছে আমরা জানবো আসলে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আসলে আপনাদের প্রত্যাশা কতটুকু প্রতিফলিত হবে। আমরা এমনই একজন প্রার্থী চাই যে সে যোগ্য একজন ভালো একজন যোগ্য প্রার্থী চাই আমরা, যে আমরা আগামী বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, আমরা ভোট কেন্দ্রে গেলে আমরা ভোট দেওয়া হয়েছে। এরকমও আমার এক চাচা ছিল যে উনি ভোট দিতে গেছে, জিজ্ঞাসা করছে যে আমার ওয়াইফের ভোটটা, উনি মারা গেছে 4 বছর আগে, কইছে উনির ভোটও দেওয়া গেছে কাল সকালে। এরকমও হয়েছে। তা আমরা এখন এইরকমই একটা নির্বাচন চাই, যে একটা সুস্থ নির্বাচন চাই, যে আমাদের নির্বাচনে আমরা যাতে সুস্থ সবলভাবে আমরা ভোট দিতে পারি। এই মুহূর্তে জানবো তরুণ প্রজন্মের একজন আছে, আসলে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে প্রত্যাশা কতটুকু প্রত্যাশা পূরণ হবে বলে মনে করেন। আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই। আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেয়ে আমরা একটি সুষ্ঠু
নির্বাচন এবং একটি সরকার গঠন করতে। আরেকজন আছেন তরুণ প্রজন্মের একজন, তার কাছে জানবো আসলে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে তরুণদের আসলে যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করেন? সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। আমরা আমাদের বড়দের কাছ থেকে শুনেছি যারা তারা বিগত 17 বছর তারা কোনো ভোট দিতে পারেনি, ভোটার কেন্দ্রে যাওয়ার আগেই ভোট দেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা এরকমটা দেখতে চাই না, আমরা আনন্দের সাথে ভোট দিতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজকে চায়ের আড্ডায় রোড টু পার্লামেন্ট প্রোগ্রামে আমাদের সাথে আছেন তরুণ সমাজের একজন প্রতিনিধি, যিনি বিভিন্ন শিক্ষা সাংস্কৃতিক বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকেন। তার কাছে আমরা জানবো আসলে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে তরুণদের যে প্রত্যাশা কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করেন? আমরা নেত্রকোনা জেলা হাওর, বাওর এবং পাহাড়গেরা এই জেলার মানুষ কিন্তু খুব শান্তিপ্রিয় এবং শান্তিতে বসবাস করতে চায়। আমরা দীর্ঘ 15টি বছর যে সরকারের মধ্য দিয়ে গিয়েছে সেটা যাতে প্রতিফলন না ঘটে, সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা গঠনমূলক নির্বাচন হয়, সব দলের অংশগ্রহণ থাকে এবং যারা তরুণ ভোটার আছে তারা যাতে নির্বিঘ্নে একবার নির্ভয়ে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে। আমরা একজন নিরপেক্ষ এবং যে রাষ্ট্র পরিচালনা করবে অবশ্যই রাষ্ট্রের সাধারণ জনগণের, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণদের যে প্রত্যাশা আগামী দিনে প্রত্যাশা কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করেন? আসলে তখনই আমরা প্রত্যাশা পূরণ করতে সামর্থ্য হব যখন এদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার গঠন হবে, যে সরকার তরুণদের নিয়ে কাজ করবে এবং তরুণরাই আগামী দিনে এই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। রুট টু পার্লামেন্ট অনুষ্ঠানে আজকে আমরা চায়ের আড্ডায় এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আমরা মতামত নিয়েছি। তারা বলেছেন যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে 5ই আগস্টের যে পট পরিবর্তনের মাধ্যমে যে তরুণ এবং যুব সমাজ যারা প্রত্যাশা করছেন একটি বৈষম্যমূলক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার কাজ করবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে অংশীদার হবে, এমন প্রত্যাশাই করছেন এখানকার সাধারণ মানুষ। চায়ের আড্ডায় যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নেত্রকোনা থেকে মধুমতি ব্যাংক। রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়, সঙ্গেই থাকুন।